আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি যদি কমন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই দেখে যেতে হবে বিগত সালগুলোর বিসিএস পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা ব্যাকরণের উপর বিশেষ একটি আয়োজন। মুমূর্ষ বানানটি শুদ্ধ নয়, এই বানানটি শুদ্ধ হবে, দেখে রাখুন, ময়রস্যু ময় দীর্ঘ এবং শয়রেপ রস্যু। ভুবন বানানটি ভুল রয়েছে, এই বানানটি হবে ভয় দীর্ঘ নয়, ভয় রস্যু হবে। প্রাণী বানানটি ঠিক নয়, যেটি দেওয়া আছে হবে মূর্ধন্য, পয়রফলা আকার মূর্ধন্য। শত যে বানানটি এটি কিন্তু শুদ্ধ নয়, এটি আসলে হবে সত্য, সত্য বানানটি হবে শয় বয় তয় বয়। মনকষ্ট বানানটি শুদ্ধ নয়, এর যে শুদ্ধ বানান সেটি হবে ম ন বিসর্গ ক এবং মূর্ধন্য শয়ট। কোন বানানটি শুদ্ধ? এখানে যে তিনটি বানান রয়েছে এর মধ্যে শুদ্ধ বানান হবে এই যে প্রজ্জ্বল বানানটি, এটি পরফলকার জয় জয় ব এবং ল। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে ত্রিভুজ, শূন্য, পূর্ণ, ভুবন সবগুলো বানানই কিন্তু শুদ্ধ রয়েছে। অবশ্যই বানানগুলো দেখে যাবেন, কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু একটি প্রশ্ন হলো এই বানান শুদ্ধকরণ থেকে কিন্তু আসবে, এবং এখানে দেখা যায় যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু বিগত সালের বিসিএস পরীক্ষা থেকেই কিন্তু সাধারণত দিয়ে থাকে। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এর মধ্যে স্বায়ত্তশাসন যে বানানটি হবে তা হচ্ছে শয় বয় আকার অন্তস্থ তয় তয় তালবস্য আকার দন্তস্ব ন। এখানে আপনাকে প্রধান যেটি মনে রাখতে হবে তা হচ্ছে শয়ের সাথে বয়ের যুক্ত হবে, তয়ের সাথে কিন্তু কোনো ব এখানে কিন্তু নাই, জাস্ট তয় তয় এখানে আপনাকে লিখতে হবে। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? এখানে সবকটি অশুদ্ধ বানান। কোন বাক্যটি শুদ্ধ? অপশন অনুযায়ী এখানে দাগাতে হবে। এখানে যেমন শুদ্ধ বাক্য, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। এখানে দেখা যায় যে এই বাক্য শুদ্ধকরণের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আপনার বানানে ভুল থাকে, অথবা বিশেষ্য বিশেষণের যে ব্যাপার, এই ব্যাপারগুলোতে কিন্তু সাধারণত ভুল থাকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এই বাক্যটিতে মূর্ধন্যস্ব এবং দন্তস্ব দুইটাতেই কিন্তু ভুল আছে। পুরস্কার বানানে হবে দন্তেশ্বই ক এবং অপরিষ্কার বানানে হবে মূর্ধন্যস্বই ক, যে কারণে দুইটাই কিন্তু ভুল। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। অপশনে যেটি থাকতে পারে এই দৈন্যের পরিবর্তে কিন্তু দীনতা থাকতে পারে, দীনতা কিন্তু হবে না, হবে হচ্ছে দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কোনটি শুদ্ধ বাক্য? দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দারিদ্র যে বানানটি আছে এখানেই কিন্তু সমস্যাটা সাধারণত বাক্যে থাকে। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা হলো প্রজ্ঞাপন। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা সত্যায়িত। হ্যান্ডআউটের শুদ্ধ বাংলা পরিভাষা প্রথা। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা ভোগ্যপণ্য। এক্সাইজ ডিউটি এর বাংলা পরিভাষা আবগারি শুল্ক। সাবকনসিশিয়াস এর বাংলা পরিভাষা অবচেতন। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। উদ্ভাসন শব্দের অর্থ নিচের কোনটি? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। সমর্থ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ শব্দ থেকে। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অনুনাপ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সাকে, যেটি হচ্ছে মাকড়সার সমার্থক শব্দ। আগুন এর সমার্থক শব্দ অনল। সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। সমবিবাহারে শব্দটির অর্থ একযোগে। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। জল শব্দের সমার্থক শব্দ জল শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে জলধি, কারণ জলধি দ্বারা কিন্তু সাগরকে বোঝায়। অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ হবে উপত্যকা। অহিক এর বিপরীতার্থক শব্দ হবে পারত্রিক। যে শব্দযুগল বিপরীতার্থক নয়, ঐচ্ছিকের বিপরীত শব্দ হবে আবশ্যিক, এটি অনাবশ্যিক হবে না।
সঠিক ঐচ্ছিকের বিপরীত শব্দ আবশ্যিক। সরল শব্দের বিপরীতার্থক নয় গরল, কারণ সরলের বিপরীত শব্দ হবে বক্র। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ গুঁড়ো। যে শব্দজোড়া বিপরীতার্থক নয় হৃষ্টপুষ্ট কখনোই বিপরীত শব্দ হতে পারে না। এটা সাধারণত একরকম অর্থই প্রকাশ করে, পরিপূর্ণ থাকায় এ জাতীয় অর্থই কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে থাকে, যেটা কখনোই বিপরীত শব্দ নয়। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? এখানে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি কয়েকটি উদাহরণ এখানে রয়েছে, তার মধ্যে পিচাস পিচাস শব্দটি আসছে পিশাচ থেকে, বর্ণের কিন্তু পরিবর্তন হয়েছে এখানে, যে কারণে এটি ধ্বনি পরিবর্তনের মধ্যে বর্ণ বিপর্যয় হয়েছে। বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্তই কিন্তু এখানে রয়েছে। বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? এটি ব্যঞ্জন দ্বিত এর পরিবর্তন, বড় থেকে হয়েছে বড্ড, ব্যঞ্জন দ্বিত। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি, এখানে ঠোঁটের যে অবস্থান এবং জিহ্বার যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী কিন্তু আপনাকে এই নিম্ন বিবৃত বা বিবৃত এটি কিন্তু আপনাকে তুলনা করতে হবে বা বিচার করতে হবে। আপনি যখন উচ্চারণ করবেন ঠোঁটের অবস্থানটা কিন্তু একটু নিচের দিকে থাকে এবং ঠোঁটটা কিছুটা প্রসারিত হয়, জিভের অবস্থান নিচের দিকে থাকে এবং ঠোঁট কিছুটা প্রসারিত হয়, এ কারণেই এটাকে বলা হয় নিম্ন বিবৃত স্বরধ্বনি। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে? বলা হয় অক্ষর। অপিনিহিতির উদাহরণ হলো আজি, এটা থেকে হয়েছে আইস। আমরা জানি এখানে যে আজ ই ধ্বনি যেটা আছে, এই ই ধ্বনিটা যখন আগে উচ্চারিত হবে সেটা কিন্তু তখন অপিনিহিতি হয়ে যায়। যেমন আজি ই ধ্বনিটা আগে চলে এসে হয়েছে আইস, এজন্যই এটাকে বলা হয় অপিনিহিতি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। বর্গের যে বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি, আমরা জানি যে দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণ, এই বর্ণগুলোকে কিন্তু মহাপ্রাণ ধ্বনি বলা হয়। অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং শেষে থাকে অল্পপ্রাণ, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ। কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক কখনোই ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, কারণ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। এটির যে যুক্তবর্ণ তা হবে হ যোগ ম। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ রয়েছে 8টি এবং পূর্ণমাত্রার বর্ণ 32টি এবং মাত্রাহীন রয়েছে 12টি। 10টি। মাত্রাহীন রয়েছে 10টি, অর্ধমাত্রা 8টি এবং পূর্ণমাত্রা 32টি, টোটাল 50টি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বন প্লাস ধন। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ জ যোগ ইয়। হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত? গুজরাটি। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আসমান শব্দটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ। বাবা কোন ভাষার শব্দ? তুর্কি ভাষা। জ্যোৎস্না যে শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। গেন্নি যে শ্রেণীর শব্দ? অর্থতৎসম। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দের ক্ষেত্রে জানি যে শব্দকে সাধারণত ভাঙলে কোনো উপযুক্ত অর্থ আসে না তাকেই বলা হয় মৌলিক শব্দ, সেক্ষেত্রে গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। হেডমৌলবী যে ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ইংরেজি প্লাস ফার্সি। সাধু ও চলিত ভাষার পার্থক্য বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে। নিচের কোনটি বিশেষ্য পদ? এর মধ্যে বিশেষ্য পদ একমাত্র হবে গাম্ভীর্য। এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ? এটি হবে বিশেষণ পদ। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, আমরা জানি যিনি তিনি থাকলে সেটা হয়ে যায় জটিল বাক্য। বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিদেহ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার যে বিধান, সেই বিধানের নামই হচ্ছে বাক্যতত্ত্ব। ডিঙি টেনে বের করতে হবে এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? আমরা জানি যে বাক্যে কর্তা উজ্জ থাকে তাকে কিন্তু সাধারণত বলা হয়ে থাকে ভাববাচ্য। কখনো কখনো
এ ধরনের বাক্যে কর্তা কিন্তু উজ্জ্ব থাকে, যেমন এখানে কিন্তু কর্তার কথা উজ্জ্ব রয়েছে, যে কোনো এটি হবে ভাববাচ্য। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটি কোন ধরনের বাক্য? এটিকে নির্দেশাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, আপনি যেটি বলেন না কেন সঠিক হবে। আসক্তি সার্থক বাক্যের গুণ নয়, এটা হবে আসক্তি। বানানের যে ভুল সেটি কিন্তু এখানে রয়েছে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিকে যদি আপনি নেগেটিভ করেন তাহলে হবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আসক্তি শব্দটির বাক্যের বৈশিষ্ট্য নয়, সঠিক হবে আসক্তি। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? কহকে বলা হয় বাংলা ধাতু। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় যদি আমরা করি পাবো কৃষ প্লাস তি। প্রচুর শব্দের প্রাচুর্য, প্রচুর প্লাস প্রাচুর্য, এটি কোন প্রত্যয়? এটি হবে তদ্ধিত প্রত্যয়। কোনটি বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? খেল প্লাস না, খেলনা, ক্রিয়ার সাথেই কিন্তু না প্রত্যয় যোগ হয়ে গঠিত হয়েছে, যে কারণে এগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়। সর্বাঙ্গীন এর সঠিক প্রকৃতি প্রত্যয় বা সঠিক প্রকৃতি প্রত্যয় হবে সর্বাঙ্গ প্লাস ইন। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বলা হয়ে থাকে প্রাতিপদিক। শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় হবে স্রোত প্লাস ধা প্লাস অ প্লাস আ। এগুলো একটু প্রয়োজনে মুখস্থ করে কিন্তু আপনাকে যেতে হবে। কোনটি বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? মোড়কের যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে মূর প্লাস অক, এবং মূর হচ্ছে ক্রিয়া, এটার সঙ্গে অক প্রত্যয় যোগ হয়ে কৃৎ প্রত্যয় গঠিত হয়েছে। দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ দু প্লাস অবস্থা, বিসর্গর কিন্তু অবশ্যই হবে। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ সদ্য প্লাস জাত। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ রবি যোগ ইন্দ্র। দৈপায়নের সন্ধি বিচ্ছেদ দ্বীপ প্লাস আয়ন। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ? রীতিকে অতিক্রম না করে তাকেই বলা হয় যথারীতি। অব্যয়ের অর্থ যখনই প্রাধান্য পায় সেটা হয়ে যায় অব্যয়ীভাব সমাস। এখানে রীতিকেই প্রাধান্য দেওয়ার জন্য এটা অব্যয়ীভাব সমাস, এবং রীতি হচ্ছে এখানে অব্যয়। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা বিষয়ক শাস্ত্র, এটি অবশ্যই হবে কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায় সমাস হলো ব্যাসবাক্যে মধ্যপদ লোপ পেয়ে যে সমাস হয়ে থাকে। সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত লোপ পেয়ে হয়েছে সিংহাসন, যে কারণে এটি অবশ্যই মধ্যপদলোপী কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ শশব্যস্ত। শশকের ন্যায় ব্যস্ত বা খরগোশের ন্যায় ব্যস্ত, তাকেই বলা হয় শশব্যস্ত, এবং এটি হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানে কানে যে কথা তাকে বলা হয় কানাকানি, এবং এটি হবে ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। পুষ্প সৌরভ, এটা হবে তৎপুরুষ সমাস, এবং পুষ্পের ন্যায় সৌরভ, যে কারণে এটি র বিভক্তির লোপ পেয়েছে, এবং র থাকে হচ্ছে ষষ্ঠী বিভক্তিতে, এটাকে এজন্য ষষ্ঠী তৎপুরুষ সমাসও কিন্তু বলা হয়ে থাকে। বিস্ময়াপন্ন সমস্ত পদটির ব্যাসবাক্য হবে বিস্ময়কে আপন্ন। যশেব যে সমাস, যিনি যশ তিনি সাহেব, যিনি তিনি থাকলে সেটা হয়ে যায় কর্মধারায় সমাস। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। দ্বারা দিয়া কর্তৃক ব্যাকরণ অনুযায়ী এগুলা হবে তৃতীয়া বিভক্তি। ট্রেন স্টেশন ছেড়েছে, এটি হয়ে যাবে অপাদান কারক। আমরা জানি কোনো স্থান থেকে ছেড়ে যাওয়া বা কোনো স্থান থেকে পড়া, বিচ্যুতি হওয়া, এটা সবসময় কিন্তু অপাদান কারক হয়। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? বৃহৎ বিষয়। শরতের শিশির বাগধারার অর্থ সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান। কোনটি দ্বারা বাগধারা বোঝায় শিরে সংক্রান্তি? মৃত্তিকাতে তৈরি, এক কথায় প্রকাশ করলে হবে বা বাক্য সংকোচন করলে হবে মৃন্ময়। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? জয় করিবার ইচ্ছা, তাকে বলা হয় জিজ্ঞাসা। অন্যের রচনা চুরি করাকে কি বলা হয়? কুম্ভিলক বৃত্তি। যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে বলা হয় প্রেষিত ভর্তিকা। যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে বলা হয় নৈয়ায়িক। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ? আলুনি। কোন উপসর্গটি ভিন্নার্থে? এখানে যে অপশনগুলো ছিল তা হচ্ছে উপসাগর, উপগ্রহ, উপনেতা।
উপসাগর, উপগ্রহ, উপনেতা, এখানে উপ দ্বারা কিন্তু ক্ষুদ্র প্রকাশ পায়, একমাত্র উপভোগ হচ্ছে এখানে ভিন্নার্থ, অর্থাৎ ভিন্ন অর্থ প্রকাশ করছে, যে কোনো সঠিক হবে এই উপভোগ। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে? অঘাটা। কাদাকার শব্দটি যে উপসর্গ যোগে গঠিত, দেশি উপসর্গ। কোনটি নামধাতুর উদাহরণ? বেতা। আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর হচ্ছে এখানে দ্বিরুক্ত শব্দ। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এখানে পরোক্ষোক্তি যেটা হবে, বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আয়োজন পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।